আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। দেশের জনগণের বড় সমর্থন নিয়ে সরকারে এসেছে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্লু ইকোনমি নিয়ে সরকারের পরিকল্পনা আছে। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। 4 দিনের বিরতির পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যসূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বেলা 11টায় শুরু হওয়া অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সুনীল অর্থনীতির বিকাশ প্রশ্নোত্তরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প, অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, দায়িত্ব নেয়ার 180 দিনের মধ্যে অগ্রাধিকার কর্মসূচি ও দৃশ্যমান অগ্রগতির কথা। অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটিকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। মাননীয় স্পিকার, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি স্থান পেয়েছেন। লিডার্স ক্যাটাগরিতে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রীর প্রোফাইলে উল্লেখ করে, কয়েক মাস আগেও দক্ষিণ পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু 2024 সালে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন তাকে বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসে, যা তিনি ফেব্রুয়ারিতে বিপুল নির্বাচনী বিজয়ের মাধ্যমে বাস্তবায়ন করেন। এদিকে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে তা সামলাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে এশিয়া জিরো এমিশন কমিউনিটি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বর্তমান সংকটে পারস্পরিক নির্ভরশীলতার কথা জানিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত এশীয় প্রতিক্রিয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন অর্থায়নের আহ্বানও জানান সরকার প্রধান। সম্মেলনে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া সহ 14টি দেশ অংশ নেয়। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেয় এই অধিবেশনে। Of this crisis,
could exceed those of 1970s. বর্তমান সংকটের মাত্রা 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। বর্তমান সংকট আমাদের পারস্পরিক নির্ভরশীলতার কথা মনে করিয়ে দেয়। কোনো দেশই একা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এর জন্য একটি সমন্বিত এশীয় প্রতিক্রিয়া প্রয়োজন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলোকে এই সংকটের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব থেকে রক্ষা করতে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ নিতে হবে। This moment calls for decisive and সরকার ভবিষ্যৎ সংকট মোকাবেলায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুদের পরিকল্পনা নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আর গ্যাস কূপ খনন সহ সরকার নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলন। কৌশলের প্রথম দিন বসেছি। কমিটির সদস্যরা আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ এবং তথ্য উপাত্তের ত্রুটি মূল্যায়ন করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এছাড়া প্রয়োজনীয় সংস্কার করে বাস্তব দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। আমাদের পরিকল্পনা প্রণয়নে একটা বড় রকমের প্যারাডাইম শিফট করতে হবে। বর্তমান পৃথিবীর যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো আগে আমরা ধারণ করব এবং ধারণ করে কৌশল নির্ধারণ করতে হবে যাতে করে আমরা কোনোভাবেই বাধাগ্রস্ত না হই। এবং একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে নীতির ক্ষেত্রে আপনার প্রেডিক্টেবিলিটি থাকতে হবে। জ্বালানি সক্ষমতা বাড়িয়ে বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিচ্ছে বলে জানান পরিকল্পনার প্রতিমন্ত্রী। আমাদের নিজেদের যে জ্বালানির উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এক্সপ্লোর করা। আপনি খেয়াল করে গত 17 বছরে রিগের অভাবে নিজেদের যে আমাদের গ্যাসের সম্ভাবনা আছে, এই গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই তারা প্রায়োরিটি দিয়ে ব্যাপেক্সকে সক্ষম করা এবং তাকে দ্রুততম সময়ে কাজে লাগানো। আগের সরকারের সৃষ্ট সমস্যা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার পরও সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। জ্বালানি নিরাপত্তা নিয়ে কত বয়ান হয়েছে, হাতির ঝিলে উদযাপিত হয়েছে, তাহলে এখন এরকম পরিস্থিতি কেন? তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর আগামী 20 এপ্রিল প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সকালে বগুড়া সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান বগুড়া সিটি কর্পোরেশন ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে যাবেন জিয়াবাড়িতে। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মোর্শেদ মিল্টন এ সময় উপস্থিত ছিলেন। পরে জনসভাস্থল পরিদর্শন করেন দলের নেতারা। বগুড়াবাসীকে দাওয়াত দিতে চাই যে আগামী 20 তারিখে এই আলতাফুন্নেসা ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে জনসভা, এখানে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন বগুড়ার উন্নয়নের স্বার্থে। মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, সে জনবান্ধব, সে বগুড়ার কৃতি সন্তান। বগুড়ার মানুষের সাথে যে প্রোগ্রামগুলো করবে এগুলো সরকারি ম্যাক্সিমামই সরকারি প্রোগ্রামগুলো শেষে বগুড়ার মানুষের সাথে আলাদাভাবে কথা বলার জন্য, দেখা করার জন্য এই জনসভার আয়োজন করা হচ্ছে। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের অস্বাভাবিক সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলো যে সরবরাহ পাচ্ছে তার থেকে কম তেল তারা বিক্রি করছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে ফুয়েল পাস চালুর উদ্যোগ নিলেও সার্ভার জটিলতার কারণে এখনও তা চালু হয়নি। অন্যান্য পাম্পে দেখা যাচ্ছে যে আমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরেও লাস্ট সেশনে এসে বলছে যে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, আপনাদের ফুয়েল দেওয়া বন্ধ। এই পাম্পে তো কন্টিনিউ তেল দিতেছে, এরকম যদি সব পাম্পে দিত তাহলে সমস্যা হতো না। সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত, যাতে সবগুলো পাম্পে যদি তেল দিত তাহলে এইরকম ভোগান্তি সাধারণ মানুষের পায় না। আনলোড হওয়ার সাথে সাথে তাদের ভিআইপি কিছু গাড়িতে তেল দিয়ে দেয়।
এদিকে আগামী 2 মাস জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এরপরও সংকট কেন কমানো যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চেষ্টা করছে মানুষের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে। এছাড়াও মজুতদারি কমাতে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করছে বলেও জানান। ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইয়ারএলের বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। আমদানি করা ডিজেল নিয়ে আরও 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। দুপুরে এমটি লুসিয়া সলিস ও এমটি টর্ম দামিনী জাহাজ দুটি বন্দর চ্যানেল দিয়ে ডলফিন জেটিতে আনা হয়। এর আগে মঙ্গলবার রাতে প্রায় 32,000 টন ডিজেল নিয়ে এমটি টর্ম দামিনী ও প্রায় 34,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস বহির্নোঙরে আসে। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া। এছাড়া জেট ফুয়েল নিয়ে মঙ্গলবার সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজ থেকে জেট ফুয়েল খালাস করা হচ্ছে। দেশে চাঁদাবাজি এখনো হচ্ছে স্বীকার করে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কুষ্টিয়ার ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে, সেটাকে সরকার মব বলতে চায় না। অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত করা হবে বলেও জানান ডাক্তার জাহেদুর রহমান। চাঁদাবাজি কি হচ্ছে না? উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স, এই বার্তা আমরা আসলে দেবো। আমি আবারও বলছি, আমরা একটা চোর ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই, আমরা একটা ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই। আমি অন্তত যতদিন আছি, আমি ওই মবের ঘটনাগুলো নিয়েও ডিল করতে চাইব। এগুলো অপরাধ। ডাকাতকে আপনি হাতে নাতে ধরে ফেললেও তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না। পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, পেটানোই যাবে না। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আইসিইউ, এনআইসিইউ চিকিৎসা সবই হয় ফোন কলে। 10 সজ্জার একটি আইসিইউ ইউনিটের চিকিৎসা নিশ্চিত করেন একজন মেডিকেল অফিসার। বিকেলে আসেন প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। রাজধানী উত্তরা থেকে পুরান ঢাকার বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল ঘুরে পাওয়া গেছে একই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পূর্ণাঙ্গ হাসপাতালের বিশেষ বিভাগের জন্য থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চিকিৎসা সেবার মান নিয়ে রনি মজুমদারকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে 4র্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মিডফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতাল। এনআইসিইউরে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার, নার্স সবাই এক বেডে। ফাঁকা পিআইসিইউ ইউনিট সহ অন্যান্য রোগীদের সেবা। হাসপাতালটির এনআইসিইউ ও পিআইসিইউর চিকিৎসা দিচ্ছেন একজন মাত্র মেডিকেল অফিসার। জানালেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ফোন কলেই দেওয়া হচ্ছে উন্নত সেবা। যে একটা বাচ্চা স্পেশালিস্ট তো কখনই কোনো হসপিটালই দেখবে না যে স্পেশালিস্ট দৌড়ে চলে আসবে। ওইটা আমাদের মতো জুনিয়র ডক্টরদের আমাদের ম্যানেজ করতে হয়। এমন ওভারফোনে অবশ্যই, যেরকম একটা বাচ্চা একটু আগে সিচুয়েশন ড্রপ করছিল, আমি তাকে আমবু করে এখন রিসাসিটেট করে স্টেবল করছি। এখন ফার্দার স্যারকে জানাবো, স্যার এই কন্ডিশন, ফার্দার কোনো টেস্ট যাবে কি না। স্যার উনি আমাকে অর্ডার করবে, আমি ওই অনুযায়ী কাজ করব। আইসিইউতেও একই অবস্থা। আইসিইউ রেগুলার যে মেডিকেল অফিসার হিসেবে যেই সার্ভিসগুলো আমাদের দেওয়া, সেগুলো আমরা দিচ্ছি। আমাদের প্রফেসর বা কনসালটেন্ট যারা আছেন, তারা যেই রকম অর্ডার দেন বা করেন, সেইগুলো আমরা ফলো করি। আমাদের বিশেষজ্ঞ ডক্টর হলেন ডক্টর মোহাম্মদ মহসিন স্যার। উনি আমাদের মিডফোর্ডের ডিপার্টমেন্টাল হেড, আইসিইউ ডিপার্টমেন্টের। যখন সময় হয় স্যার নিজে একটা করে তখন আসেন। একই অবস্থা প্যাথোলজিতেও। ফোন কলে প্যাথোলজিস্টকে পয়েন্ট জানানোর মাধ্যমে রিপোর্ট করেন টেকনিশিয়ান। বেশিরভাগ রিপোর্টই সারি না আমরা, বেশিরভাগ রিপোর্টই 2টার পরে সারি। দেন কিছু রিপোর্ট যদি আর্জেন্ট লাগে পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে, দেন আমাদের ওভার ফোনে জিজ্ঞেস করে,
তখন আমরা শুধু অনলি পয়েন্টটা জানাই দিই। স্যার সরকারি চাকরি করে ম্যাক্সিমাম, ওনারা অফিস টাইম করার পরে দেন অফিস 2টার পর থেকে ওনারা আমাদের সময়টা দেয়। বিশেষজ্ঞরা বলছেন পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এভাবে পরিচালনা করার কোনো সুযোগ নেই। একজন বিশেষজ্ঞ ছাড়া আমরা ক্রিটিক্যাল কেয়ার, কিন্তু এটা খুবই বিশেষায়িত একটা চিকিৎসা পদ্ধতি। শুধুমাত্র একজন MBBS চিকিৎসক তার পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়। তবে একটা পূর্ণাঙ্গ হাসপাতালে অবশ্যই যেখানে জরুরি রোগীর চিকিৎসা করা হয় সেখানে সার্বক্ষণিকভাবে রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে থাকতে হবে। আইসিইউতে ভর্তি এসব রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কি শুধু বিকেলেই দরকার হয়? আর তাদের শারীরিক অবস্থার অবনতিও কি শুধু বিকেলেই ঘটে? উন্নত চিকিৎসা সেবার এমন দৃশ্য দেখে এমন প্রশ্ন সামনে আসে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের প্রতিবাদে এমন হুমকি দিয়েছে তেহরান। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় শান্তি আলোচনার জন্য ইরান পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাশাপাশি শান্তি আলোচনা অগ্রগতির জন্য সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননের 17 জন, গাজায় অন্তত 8 জন নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে যুদ্ধের প্রায় শুরু থেকেই। তবে সম্প্রতি পাকিস্তানে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় হরমুজে পাল্টা অবরোধ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অবরোধের কারণে ইরান এবারে অন্যান্য নৌরুটও বন্ধের হুমকি দিয়েছে, যার মধ্যে লোহিত সাগরে বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌরুট বাবেল মানদ্বীপ প্রণালীও রয়েছে। ইরানের সেনাবাহিনী বলছে তাদের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্যিক পথও বন্ধ করবে তারা। এদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তোড়জোড় দেখা যাচ্ছে পাকিস্তানের। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এরই মধ্যে পৌঁছেছেন ইরানে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের উদ্দেশ্য। পাশাপাশি দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সফরগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। একইভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, ইরান যুদ্ধ নয়, সংলাপ চাই। তবে যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে চাপিয়ে দেওয়া বা ইরানের আত্মসমর্পণে বাধ্য করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। এদিকে বুধবারও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে 8 জন ও লেবাননে 17 জন নিহত হয়েছে। তবে ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর প্রচেষ্টা অব্যাহত থাকলে শীঘ্রই একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছে হিজবুল্লাহ। আব্দুল মালেক, RTV। তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। লাইসেন্সবিহীন কেউ সড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সিটি কর্পোরেশন কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুস সালাম। এছাড়া অল্প জায়গায় বেশি দোকান যেন বসতে না পারে, সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান তিনি। 1 সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন দক্ষিণ সিটির প্রশাসক। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। রাজধানীর বনানী কাঁচা বাজার সংলগ্ন 12 নম্বর সড়কের একটি 11 তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে 44 নম্বর হোল্ডিংয়ের ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটে প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাত 8:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির 9 তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা 10 তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও আগুন নির্বাপন শুরু করে ফায়ার ফাইটাররা। অগ্নিকাণ্ডের
পরপরই ভবনের বাসিন্দারা দ্রুত ও নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ভবনটিতে অগ্নি নির্বাপনের যথাযথ সুরক্ষা ব্যবস্থা থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পরপরই আমরা আমাদের কর্মীটোলা ফায়ার স্টেশন এবং তেজগাঁ ফায়ার স্টেশনকে মুভ করাই। সব মিলে আমাদের 8টা ইউনিট এখানে এসেছে। 8টা ইউনিটের সবাইকে কাজ করতে হয়নি, 6টা ইউনিট কাজ করেছে এবং 2টি ইউনিট স্ট্যান্ড বাই অবস্থায় ছিল। প্রাথমিকভাবে যেটা বোঝা যায় 8তলা থেকেই 9তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। করেই হয়তো 10তলায় আগুনটা ছড়িয়েছে, তো খুব বেশি 10তলায় ক্ষতি হয়েছে, 9তলায় একটু বেশি ক্ষতি হয়েছে। এই সম্পূর্ণ নির্বাপনের পর আমরা যখন সার্চ করব তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোথায় কি পরিমাণ কি ক্ষতি হয়েছে। বেসরকারি ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুবিধা প্রদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিকেলে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাজিমুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিপূরণ হিসেবে বীমা সুবিধা লাভ করবেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ন্যাশনাল ব্যাংক বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ডিএমডি ও ন্যাশনাল ব্যাংকের ডিএমডি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষকে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে 5 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে আজ ছিল তৃতীয় দিন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংঘ এর উদ্যোগে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। লোকসঙ্গীত, জারি গান, পুঁথি পাঠ সহ বর্ষবরণ উৎসবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী এবং বৈশাখী মেলা। আগামী 17 এপ্রিল পর্যন্ত চলবে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলন মেলা। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 20 শ্রমিক কর্মচারী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রাজ্যের সিংহিতারায় গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। পুলিশের আশঙ্কা, বয়লার রুমে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। और इसकी जांच होगी और जांच में जो भी নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। পাশাপাশি পেসার নাহিদ রানাকে ট্রাম্প কার্ড বলে মনে করছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। কিউদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অপরদিকে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে শক্তিশালী মানছে কিউইরাও। আশা পেস বোলিং বান্ধব উইকেট হবে এই সিরিজে। আরও জানাচ্ছেন কাজী মাহিম হাসান। শুক্রবার কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচকে সামনে রেখে দুদলই বুধবার নিজেদের মিরপুরে ঝালিয়ে নেয়। উভয়ের লক্ষ্যই সিরিজ জয়, আর সেখানে উইকেট কেমন হবে তা নিয়ে যেন চিন্তা নিউজিল্যান্ড শিবিরে। কেননা অতীতে বাংলাদেশে এসে যতবারই ধরাশায়ী হয়েছে, প্রতিবারই স্পিনে কাবু হয়েছে কিউইরা। তবে এখন বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। টাইগারদের আছে এক ঝাঁক তরুণ পেসার। নিউজিল্যান্ডও মনে করে আগের মতো স্পিন বান্ধব উইকেট করবে না বাংলাদেশ। তবে নিজেদের প্রস্তুতি আছে নাকি দুইভাবেই। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান সাজাতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবেলা করতেই হবে, ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা পিচ দেখেছি, একদমই ভিন্ন রকম স্পিন উইকেট মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্য প্রস্তুত রেখেছি। তবে বাংলাদেশের দলের দারুণ কিছু পেসার রয়েছে, তাই স্পিন উইকেট বানানোর দরকার নেই। অবশ্য বাংলাদেশ এসব নিয়ে ভাবছে না। হেড কোচ ফিল সিমন্স বলছেন তার ট্রাম্প কার্ড ওই পেসারই।
নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড, আমাদের ওর সুরক্ষা দিতে হবে, সব সময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে সে বাংলাদেশের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। এছাড়া ব্যাটিংয়েও উন্নতি করায় চোখ বাংলাদেশ কোচের। টপ ও মিডল অর্ডারেও বড় রান চান সিমন্স। আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ অর্ডার থেকে শুরু করে 5, 6, 7 এবং 8 নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। পরবর্তী বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে সিরিজটি মিরাজ শান্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিপক্ষকে কোনো প্রকার সুযোগ দিতে চায় না বাংলাদেশ। কাজী মাহিম হাসান, ITV, ঢাকা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।